এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি, সময় সংবাদে জানালেন সাকিব। জাতীয় দলে ফেরার আলোচনাকে বললেন ইতিবাচক। আইসিসির সঙ্গে যোগাযোগ ঘাটতির জন্য বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, মন্তব্য আমিনুল হকের। সাকিবকে নিয়ে তুললেন বিসিবির স্ট্যান্ডবাজির অভিযোগ। রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। পাকিস্তানকে বিশ্বকাপ খেলাতে বাধ্য করতে আইসিসির চাপ, দ্বিপাক্ষিক সিরিজ সহ একাধিক আসরের নিষেধাজ্ঞার হুমকি। দ্বিধার মাঝেই দল ঘোষণা বিসিবির। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ইতিবাচক ক্রিকেট খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয়। দেখছিলেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাবের কথা বলা হলেও এখন পর্যন্ত তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি বিসিবির। সময় সংবাদে জানিয়েছেন সাকিব নিজেই। জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা হওয়াটা ইতিবাচকভাবেই নিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ থেকে নাম কাটা যাবার দিনে সব আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেয় বিসিবি। আবারও সাকিব আল হাসানকে দলে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সবশেষ সিরিজেও যে ক্রিকেটারের নামাঙ্কিত প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে ঢুকতে দেয়া হয়নি, সেই ক্রিকেটারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও কথা বলতে রাজি বিসিবি। হঠাৎ করেই বিসিবির এমন পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেট কূটনীতিতে মুনশিয়ানা দেখাতে পারেনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, যার নেতৃত্বে প্রথম বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেই বুলবুল বোর্ড সভাপতি থাকা অবস্থায় বিশ্বকাপ খেলতে পারছে না লাল সবুজ, যার পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। পুরো ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই সাকিব ইস্যু বিসিবি সামনে এনেছে কিনা সে কথা উঠেছে। তবে যাকে নিয়ে আলোচনা সেই সাকিব আল হাসান কি বলছেন? সম্প্রতি সৌদি আরবে ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে অংশ নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নামের একটি দলের হয়ে খেলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন সাকিব। ক্রিকেট বোর্ডের সভায় সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব করা হলেও এখনও তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেনি ক্রিকেট বোর্ড। সময় সংবাদে যা নিজেই জানিয়েছেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় 450 ম্যাচ খেলেছেন সাকিব। সবশেষ 2024 সালে অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এরপর অনেকবারই সাকিব বলেছেন জাতীয় দলে আবারও সব ফরম্যাটে ফিরতে চান, অবসর নিতে চান দেশের মাটি থেকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের ঘাটতির কারণে এই বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। সবকিছুর জন্য বোর্ডকেই দুষলেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার মতে বিশ্বকাপের প্রসঙ্গ ধামাচাপা দিতেই নাকি সাকিব আল হাসানকে নিয়ে নতুন ইস্যু তৈরি করেছে বিসিবি। এদিকে তামিম ইকবালকে নিয়ে বেফাঁস মন্তব্য করা নাজমুল ইসলামের আরও পেশাদার আচরণ করা উচিত বলে মনে করেন তিনি। মোস্তাফিজ ইস্যু দিয়ে শুরু, এরপর জল গড়িয়েছে বহুদূর। আইসিসি বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ে হার বিসিবির। বিশ্বকাপই খেলা হচ্ছে না বাংলাদেশের, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রীড়াঙ্গনে। ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি দেখলেও দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরো সুন্দরভাবে সমাধান করা যেত।
আমার ক্রিকেট বোর্ডের ক্রিয়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা সুরা আমরা বের করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরাই আলোচনা করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি হয়তোবা এটির সমাধান হওয়ার সুযোগ ছিল। বিশ্বকাপে জায়গা হারানোর পর ম্যারাথন বৈঠক করে বোর্ডের পরিচালনা পর্ষদ। এরপর সংবাদ সম্মেলনে হঠাৎ করে আনা হয় সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গ। বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো বলছেন সাবেক ফুটবলার। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো, কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের আইন। এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না, কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এদিকে এম নাজমুল ইসলামকে নিয়ে কদিন আগেই হয়েছে তুলকালাম। বেফাস মন্তব্য করে বিসিবি পরিচালককে সরিয়ে দেওয়ার দাবি তোলেন ক্রিকেটাররা। একদিনের জন্য বন্ধ থাকে বিপিএল। চাপের মুখে নাজমুলকে ফিনান্স কমিটি থেকে সরিয়ে দেয় বিসিবি। তবে বিপিএল শেষে আবারও তাকে ওই কমিটিতে ফিরিয়েছে বুলবুলের বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মন্তব্যের আগে তামিম ইকবালকে ভারতের দালাল বলেছিলেন এম নাজমুল। এমন বিতর্কিত ব্যক্তি দিয়ে বোর্ড পরিচালনার সমালোচনা করেন আমিনুল হক। ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেটকে আগাবেন? তামিম হয়তোবা ক্রিকেটের জন্য তার যে প্রিভিয়াস যে তার বাংলাদেশের জন্য তার যে অবস্থান বা তার যে বাংলাদেশের ক্রিকেটে যে তার অবদান, সেটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট হয়তোবা ব্যক্তিগত রেষারেষির কারণে হয়তোবা বক্তব্যে এক একজন এক একভাবে চিন্তা করে, সেই কারণে হয়তোবা অনেক সময় আমরা বিব্রতকর অবস্থায় পরিস্থিতিতে পড়তে হয়। এত কিছুর পরও শিগগিরই দেশের ক্রিকেটের অস্থিরতা কাটবে আশা সাবেক ফুটবলারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আসায় সমালোচনার মুখে পড়েছে জয়সার আইসিসি। এমনকি ভারত থেকেও সমালোচনা হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সাবেক ক্রিকেটার দিলীপ সরদেশাই এর ছেলে প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই আইসিসিকে বিসিসিআই এর বর্ধিত অফিস বলে কটাক্ষ করেছেন। পাকিস্তান থেকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি আইসিসির কঠোর সমালোচনায় মুখর তাদের সাবেকরা। এই ঘটনায় ভারত এবং আইসিসির কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলস্পি। আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ। টাইগারদের জায়গা নিল আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড। কয়েক দফা চিঠি চালাচালি করেও যখন লাভ হলো না বাংলাদেশ ইস্যুতে, তখন ভোটাভুটিতে যায় আইসিসি। সেখানে লজ্জার পরাজয়ের পর ভারতে খেলতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিসিবির। কিন্তু নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে সে পথে হাঁটেনি বাংলাদেশ। বর্জন করে টি-20 বিশ্ব আসর। 1999 এর পর এবারই প্রথম একটি বিশ্বকাপ হবে যাতে উড়বে না লাল সবুজের পতাকা। ঘটনাটি নিয়ে পুরো দুনিয়া জুড়েই চলছে আলোচনা। স্বাভাবিকভাবেই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার। উল্টো দিকে ভারত এবং আইসিসির সমালোচনায় মুখর পাকিস্তান মিডিয়া এবং তাদের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশকে ছাপিয়েও এ লড়াই এখন অনেকটা আপন করে নিয়েছে দুই চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তান। তবে ভারত থেকেও সমালোচনা কম হচ্ছে না বিসিসিআই এবং আইসিসির। ভারতীয় সাবেক ব্যাটার দিলীপ সরদেশাইয়ের ছেলে প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই টুইটারে এক হাত নিয়েছেন জয় শাহকে। আইসিসির আচরণে এটাকে বিসিসিআই এর শাখা অফিস বলে মনে হচ্ছে তার কাছে। মোস্তাফিজকে বাদ দেওয়াটাকে ডানপন্থী এবং চরমপন্থীদের জয় বলেও অভিহিত করেছেন তিনি। তবে বাংলাদেশ যুক্তি দিয়ে না ভেবে অতিরিক্ত আবেগী হয়ে বয়কট করেছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানকেও এক হাত নিয়েছেন রাজদীপ। তার মতে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর নাটক করে বিশ্বকাপের সৌন্দর্যকে নষ্ট করার সুযোগ তৈরি করে দিয়েছে পাকিস্তান। এদিকে আইসিসির উপর ক্ষোভ ঝেড়ে টুইট করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আফ্রিদি। ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাত্তা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিকে 2 ভাগ করলেও আইসিসি বাংলাদেশের নিরাপত্তা সংখ্যাকে পাত্তা দেয়নি, যা পরিষ্কার দ্বিমুখী নীতি বলে মনে করেন আফ্রিদি। এদিকে কোটি কোটি সমর্থকদের অসম্মান করা হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেসন গিলেস্পির। ভারত পাকিস্তান ভিন্ন জায়গায় খেলতে পারলে বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, সে ব্যাখ্যা চেয়েছেন তিনি আইসিসির কাছে। বিষয়টি নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক গ্রেট জন্টি রোডস। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোর হিসেব কোনোভাবেই মেলাতে পারছেন না তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
হুমকি দিয়ে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপে খেলাতে চায় আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিসিবির মতো পিসিবিও যদি মেগা আসর বয়কট করে তাহলে তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বন্ধ করে দেয়া হবে তাদের সব দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তান বহিষ্কার হতে পারে এশিয়া কাপ থেকেও। এছাড়া অন্য বোর্ডের সঙ্গে কথা বলে পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের এনওসি দেয়া বন্ধ করে দেয়া হবে বলে দাবি গণমাধ্যমটির। বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তানও খেলবে না টি-20 বিশ্বকাপ। এটা প্রথমে ছিল দেশটির গণমাধ্যমের খবর, তবে সম্প্রতি মহসিন নাকবির এক সংবাদ সম্মেলন ইঙ্গিত দিয়েছে এমন কিছুরই। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं। हमारा स्टांस वो ही होगा जो गवर्नमेंट ऑफ पाकिस्तान मुझे इंस्ट्रक्ट करेगी वही करेंगे। এরপরই নড়ে চড়ে বসে আইসিসি। ভারতীয় গণমাধ্যমের খবর, এমন কিছু হলে পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎই নাকি হুমকিতে ফেলে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বিশেষ সূত্রের বরাতে গণমাধ্যমটি দাবি করে, বাংলাদেশের মতো আয়োজকদের বিপাকে ফেলে পাকিস্তানও যদি এবারে টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত বয়কট করে তাহলে পিসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের ওপর জারি করা হবে একাধিক নিষেধাজ্ঞা। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এরপর এবছরই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে মেন ইন গ্রিন। তবে বিশ্বকাপ বয়কট করলে এই সিরিজগুলো স্থগিত করে দেবে আইসিসি। শুধু তাই নয়, এশিয়া কাপ থেকেও নাকি বহিষ্কার করা হবে দেশটিকে। যদিও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমটি আরও দাবি করে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের প্রভাব পড়তে পারে পিসিবির ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগেও। অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলে পিএসএল এর জন্য বিদেশি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া আটকে দেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী বোঝাই যাচ্ছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেওয়ার পর পিসিবিকে এক প্রকার চাপের মুখে ফেলেই বিশ্বকাপে খেলাতে চাচ্ছে আইসিসি। কারণ শেষ পর্যন্ত পাকিস্তান যদি না খেলে টিভি রাইটস থেকে শুরু করে টিকিট বিক্রিতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া এই গ্রুপে নতুন দল অন্তর্ভুক্তি করা নিয়েও জটিলতায় পড়বে আইসিসি। যদিও এসবে কোনো ভুরুক্ষেপ নেই পিসিবির, তারা অপেক্ষায় কেবল দেশের সরকারের সিদ্ধান্তের। পিসিবির এই অবস্থানকে সমর্থন জানিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও সাকিব আল হাসানকে জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কেমন ছিল টাইগার অলরাউন্ডারের পারফরমেন্স? জাতীয় দলে না খেললেও নিয়মিত খেলছেন বিভিন্ন লিগে। বিশেষ স্বীকৃত প্রায় সব লিগেই দেখা গেছে তাকে। বিশেষ করে পিএসএল, সিপিএল, জিএসএল এর মতো লিগগুলোতে পারফর্ম করেছেন ব্যাটে বলে। শেষ হইয়াও যেন হইল না শেষ। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক রহস্যময় চরিত্র। যখন সবাই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছে, তখন খোদ বিসিবি সামনে এনেছে তাকে। জাতীয় দলে নির্বাচনের জন্য নাকি তাকে এবার বিবেচনা করবে বিসিবির নির্বাচক প্যানেল। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ দলে খেলতে না পারলেও নিয়মিত খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। স্বীকৃত ক্রিকেটের পাশাপাশি বিদেশি ঘরোয়া নানা টুর্নামেন্টে খেলে সময়টা দারুণ কাটিয়ে যাচ্ছেন। তবে স্বীকৃত লিগগুলোতে কেমন তার পারফরমেন্স, চোখ রাখা যাক সেদিকে। সবশেষ সাকিব আল হাসান খেলে গেছেন আইএল টি-20তে, যেখানে মাঠ মাতিয়েছেন এমআই এমিরেটসের হয়ে। এ আসরে ম্যাচ খেলেছেন 8টি, যেখানে রান করেছেন 115, সর্বোচ্চ ইনিংসটা 38। বল হাতে খুব একটা সফল বলার সুযোগ নেই সাকিবকে। 8 ম্যাচে নিয়েছেন মাত্র 3 উইকেট। গেল বছর পিএসএল এ সাকিব যোগ দিয়েছিলেন শেষ মুহূর্তে, তাই ম্যাচ খেলার সুযোগ খুব বেশি হয়নি। 3 ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে, ব্যাট করার সুযোগই পাননি। বল হাতে নিয়েছেন 1 উইকেট। সিপিএল এ বেশ দারুণ সময় কাটিয়েছেন সাকিব। এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলেছেন 11 ম্যাচ, যেখানে তার ব্যাট থেকে রান এসেছে 180। দলও ছিল শিরোপার রেসে। শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়নি তাদের, তবে ব্যাট বলে দলের হয়ে প্রমাণ রেখেছেন। বল হাতে গেল মৌসুমে নিয়েছেন 6 উইকেট। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের দল রংপুর রাইডার্স খেললেও রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব ছিলেন না বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির দলে। তবে তিনি ঠিকই খেলেছেন জিএসএল, আইএল টি-20 দল দুবাই ক্যাপিটালসের হয়ে 4 ম্যাচে করেন 72 রান। উইকেট নিয়েছেন 5টি, যেখানে 1 ম্যাচেই শিকার করেন 13 রানে 4 উইকেট।
গ্লোবাল টি-20 কানাডায় খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। 6 ম্যাচে রান করেছেন 70, উইকেট নিয়েছেন 7টি। সেরা বোলিং ফিগার 10 রানে 3 উইকেট। তাছাড়া আবুধাবি টি10 লিগে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তবে ব্যাটিংয়ে নামা হয়নি। এক ইনিংসে বল করে 1 ওভারে দিয়েছেন 14 রান। এখন দেখার বিষয় এই পারফরম্যান্স নির্বাচকদের কতটা মন ভরাতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হোম সিটিতে ফ্যানদের সঙ্গে ট্রফি সেলিব্রেশন করতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহী শহর প্রদক্ষিণ করবে বিপিএল চ্যাম্পিয়নরা। ফাইনালের হিরো তানজিদ তামিম জানান, প্রথমবার বিপিএল শিরোপা জয় বিশেষ। আসলে শুরুর দিকে অফ ফর্মে থাকলেও আস্থা রাখায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এই ওপেনার। শান্ত নেতৃত্ব এবং উইলিয়ামসন নিশামদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও দারুণ তার কাছে। সবকিছু স্বাভাবিক থাকলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মহা ব্যস্ত থাকতেন জাতীয় দলের ক্রিকেটাররা, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপ খেলা হচ্ছে না, হঠাৎ করে 22 গজে শূন্যতা, ব্যাট বল পাচ্ছে অনাকাঙ্ক্ষিত বিশ্রাম। সেগুলো মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটারদের তবু মন ভালো রাখার উপলক্ষ রয়েছে। শিরোপা জয়ের সুখস্মৃতি তাজা। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ তানজিদ তামিমের সুখানুভূতি একটু বেশি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, এটা সব থেকে বেশি স্পেশাল আমার কাছে। আপস অ্যান্ড ডাউন ছিল, বাট শেষটা ভালো হয়েছে, এটা সব থেকে ভালো লাগার বিষয়। ফাইনালের সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট অবশ্য আসর জুড়ে নিয়মিত হাসেনি। 356 রান নিয়ে 12তম আসরের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেও শুরুর দিকে রান খরায় ভুগতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত ফর্মে ফেরায় স্বস্তিতে এই ওপেনার। আমি খুব সিলি আউট হচ্ছিলাম, তো এই জিনিসটা নিয়ে একটু ভাবছি, হেড কোচের সাথে কথা বলছি, প্র্যাকটিস সেশনে কিছু কাজ করেছি, তো সেটাই মাঠে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের মতো দেশি তারকা তো ছিলেনই, ফরেন রিক্রুটমেন্টেও কার্পণ্য করেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কেইন উইলিয়ামসন, জিমি নিশামদের মতো স্টারদের এনেছিল উড়িয়ে। কোচিং প্যানেলেও ছিলেন হান্নান সরকার, রাজিন সালেদের মতো অভিজ্ঞরা। সব মিলিয়ে ড্রেসিং রুমে তানজিদের অভিজ্ঞতা ছিল দারুণ। শান্ত ভাই, মুশি ভাই আমাকে যেভাবে কামব্যাক করেছে, তারা আমার উপর যে বিশ্বাস রেখেছে, সাথে হেড কোচ পুরো টিম ম্যানেজমেন্ট যেভাবে আমার উপর বিশ্বাস রেখেছে, আসলে এর জন্যই শুধু আমার না, পুরো টিমকে যেভাবে আগলে রেখেছে, এই জন্য হয়তো রাশিয়া আজকে চ্যাম্পিয়ন। কেইন আমার অনেক পছন্দের একটা প্লেয়ার, নিশামও খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাদের। তো তাদের সাথে মাঝখানে ব্যাটিং করতে পেরে এবং ড্রেসিং রুম শেয়ার করতে পেরে অনেক কিছু শিখেছি আর কি। যে রাজশাহী টিম নিয়ে 11তম আসরে বিতর্কের শেষ ছিল না, নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে তারাই করেছে বাজিমাত। এবার শিরোপা উৎসব রাজশাহীতে। রাজশাহীবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তানজিদ শান্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর জানাবো। কাল সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে টাইগার যুবদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। বুলাওয়েতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। অধিনায়ক আজিজুল তামিমের নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। বি গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও সেমিফাইনালে দৌড়ে জায়গা করে নেয় ভারত ও নিউজিল্যান্ড। বি গ্রুপের সেরা 3 দলের সঙ্গে খেলবে সি গ্রুপের পাকিস্তান, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। কিন্তু গ্রুপে 1 ড্র ও 1 জয় নিয়ে রানার্স আপ হওয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশ খেলার সুযোগ পাবে 2 ম্যাচ। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচের পয়েন্ট যোগ হবে এখানে। তাই বেশ চাপে থেকে গ্রুপ সি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে তামিম আবরারদের। সুপার সিক্সের গ্রুপ 2তে 4 পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানেই আছে ইংল্যান্ড, আর বাংলাদেশ আছে 4 নম্বরে। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেতেই হবে টাইগার যুবাদের। এরপর আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ সিতে 3য় স্থানে থেকে সুপার সিক্স নিশ্চিত করা জিম্বাবুয়ে। শুরু হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। ঘরোয়া ফুটবলের 2য় স্তরের লিগে এবার নতুন করে যুক্ত হয়েছে 3 দল। দীর্ঘদিন পরে ফিরেছে শুকতারা যুব সংসদ। এছাড়া নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগ শেষ করার আশ্বাস দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে হোম নয়, ভিয়েতনামে অ্যাওয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সময় স্বল্পতার কারণে তাড়াহুড়োর মধ্যে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করেছিল পেশাদার লিগ কমিটি। সাদামাটা আয়োজন সহ সম্প্রচার ইস্যুতে নিম্নমানের ক্যামেরা ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেডারেশনকে। ফুটবল লিগের বিরতির মাঝে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজন করেছে ফেডারেশন। পূর্বের আসরগুলোর তুলনায় যা ছিল অনেকটাই গোছানো।
10 দল নিয়ে আয়োজিত হওয়া দেশের দ্বিতীয় স্তরের এই লিগ আয়োজিত হওয়ার কথা দেশের 3টি ভেন্যুতে। বিসিএল এবার এসেছে নতুন 3টি দল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম সিটি ক্লাবের সঙ্গে দীর্ঘদিন পর বিসিএল এ ফিরেছে শুকতারা যুব সংসদ। শুকতারা একটা পুরনো ক্লাব, তো এরকম পুরনো ক্লাব যত বেশি ফিরে আসবে, যারা ঐতিহ্যবাহী ক্লাব আছে তারা যদি ফুটবলে ফিরে আসে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলে, তাহলে আমি মনে করি যে সেটা ফুটবলের জন্য একটা ইতিবাচক বার্তা বহন করবে। এবং এদের পাশাপাশি যদি আরও কিছু পুরনো ক্লাব ভবিষ্যতে আসে, আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলটা ধীরে ধীরে ক্রমোন্নতির দিকে এগিয়ে যাবে। এদিকে পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব চালু করতে না পারলেও যথাসময়ে লিগ শেষ করার আশ্বাস দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। যেহেতু জাতীয় নির্বাচনের একটা ইস্যু রয়ে গেছে, তো আমরা জাতীয় নির্বাচনের পরপরই যত শীঘ্র সময়ের মধ্যে সম্ভব আমরা ইনশাআল্লাহ ফেডারেশন কাপ বিএফএল শুরু করে দেব। আগে যে প্ল্যান ছিল যে এপ্রিল মাসের শেষ করার জন্য, আমরা সেদিকে চেষ্টা করবো যেন তার মধ্যে শেষ করতে পারি, কারণ ওটা শেষ করতে পারলে আমরা আসলে স্বাধীনতা কাপটুকু নির্ধারিত সময় শুরু করতে পারবো। এদিকে মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামে অ্যাওয়ে ম্যাচ খেলার চেষ্টা করবে বাংলাদেশ। এর আগে সিলেটে ম্যাচ খেলার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ন্যাশনাল টিমস কমিটি আমরা মিটিংয়ে বসছিলাম, তখন আমাদের সাথে দুটো অপশন ছিল। পরবর্তীতে ভিয়েতনাম এসে তার সাথে যুক্ত হয়েছে। তো আমরা আলাপ আলোচনা করছি যদি ভিয়েতনামের সূচিটা আমাদের সাথে, যেহেতু আমরা ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর গিয়ে আমাদেরকে খেলতে হবে, যে সব কিছু মিলে যদি আমাদের সেটা সুইটেবল মনে, তো আমরা ভিয়েতনামটাকে হয়তো প্রাধান্য দেবো। তবে হোম ম্যাচ না খেললেও বাংলাদেশেই ক্যাম্প শুরু করবে লাল সবুজরা, যেখানে দলের সঙ্গে যোগ দিবেন হামজা সুমিত্রা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। রিয়ালের কাছে শীর্ষস্থান হারানোর কয়েক ঘন্টার ব্যবধানে আবারও টপে বার্সেলোনা। রিয়াল ওভেইদাকে 3-0 গোলে হারিয়েছে কাতালানরা। ইপিএলে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চেলসি ক্রিস্টাল প্যালেসকে ব্লুরা হারিয়েছে 3-1 ব্যবধানে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা, তবে ওভেইদার বিপক্ষে গোল পেতে প্রথমার্ধ পুরোটাই অপেক্ষা করতে হয় হ্যান্সি ফ্লিকের দলের। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও জালের দেখা পায়নি বার্সা। 52 মিনিটে অবশেষে ডেডলক ভাঙে স্প্যানিশ জয়ান্টরা। দানি ওলমোর গোলে স্কোর লাইন হয় 1-0। এর 5 মিনিট পর জ্বলে ওঠেন রাফিনিয়া, ব্যবধান হয় 2-0। 73 মিনিটে জয়সূচক গোল করেন লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানের জয় নিয়ে বাড়ছে বার্সেলোনা। এদিকে ইপিএলে ক্রিস্টাল প্যালেসের শক্ত রক্ষণ ভাঙতে না পারায় কিছুটা বেগ পোহাতে হয় চেলসিকে। ম্যাচের 34 মিনিটে এস্তেভাও গোল করে লিড নেয়। এরপর পেদ্রোর গোলে 2-0 এগিয়ে যায় ব্লুজ। আর 64 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ। এরপর প্যালেস 1 গোল শোধ দিলেও জয় পায়নি তারা, আর তাতেই টানা 3 ম্যাচ জিতল চেলসি। দুঃসময় পেছনে ফেলে টানা জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে এবার লা লিগায় মাদ্রিদের রাজারা ভিয়ারিয়ালকে হারিয়েছে 2-0 ব্যবধানে। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান লস ব্লাঙ্কোরা দখল করলেও বার্সেলোনা পরের ম্যাচে জয় তুলে নেয় আবারও নেমে গেছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। অপ্রত্যাশিত একটা মৌসুম কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগা কি চ্যাম্পিয়ন্স লিগ, ফলাফল আসছিল না মন মতো। তাই কোচ জাভি আলোনসোকে বাধ্য হয়েই মাঝপথে স্যাক করতে হয়েছে। তার বিদায়ের পর যেন ট্র্যাকে ফিরতে শুরু করেছে মাদ্রিদিস্তারা। লস ব্লাঙ্কোস ধাক্কা কাটিয়ে উঠছে ঘরোয়া লিগে। সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। কাতালানরা সবশেষ ম্যাচে হারায় সেই ব্যবধান কমে। অবশ্য একইভাবে রিয়ালও একসময় এমন সুযোগ দিয়েছিল। আলভারো আরভেলোয়ার দলটি 59% পজিশনের পাশাপাশি 12টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে 4টি। বিপরীতে 10 শটের মধ্যে স্রেফ 1টি লক্ষ্যে রাখতে পেরেছিল ভিয়ারিয়াল। তবে জয় নিয়ে ফিরতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রিয়াল মাদ্রিদকে। ম্যাচে রিয়াল নিয়ন্ত্রণ ধরে রাখলেও বলার মতো সুযোগ তৈরি করতে পারছিল না। 20 মিনিটে আর্দা গুলেরের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। মিনিট 7 পর লুইস জুনিয়র ব্যর্থ করে দেন এমবাপের নিচু শট। বিরতির আগ মুহূর্তে ভিনিসিয়াস গোল পেতে পারতেন। ভিয়ারিয়ালের ভুলে বল পেয়ে ব্রাজিলিয়ান তারকা বক্সের বাইরে থেকে শট নেন, কিন্তু বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। কাছাকাছি সময়ে ভিয়ারিয়ালের সেনেগালিজ তারকা পেপ গেরিয়াও গোল করতে ব্যর্থ হন। তাই প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল।
বিরতির পর এমবাপ্পে ঝলক ৪৭ মিনিটে রিয়ালকে লিড এনে দেন। ভিনিসিয়াসের পাস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে জাল কাপান ফরাসি তারকা। ৭০ মিনিটের পর ভিয়ারিয়ালের একমাত্র লক্ষ্যে থাকা শটটি ঠেকাতে তেমন কোনো অসুবিধা হয়নি থিবু কর্তুয়ার। যোগ করার সময় এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফলভাবে লক্ষ্য ভেদ করেন এমবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ এই স্কোরারের যা ২১তম গোল, তার ধারে কাছে নেই কেউই। এ নিয়ে স্প্যানিশ ঘরোয়া লিগে টানা ৫ম ম্যাচে জিতল রিয়াল। লা লিগায় শীর্ষে ওঠা দলটির ২১ ম্যাচে পয়েন্ট ৫১, এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় বার্সা, ১০ পয়েন্ট ব্যবধানে ৩ অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড কাপ খেলা না খেলার সিদ্ধান্তে সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে মহসিন নকভির বোর্ড। এই মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে আইসিসির শাস্তির খড়গ নেমে আসার শঙ্কা থাকায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পিসিবি। এদিকে সালমান আগা নেতৃত্বাধীন বিশ্বকাপের স্কোয়াডে আছেন অভিজ্ঞ বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ুবরা। আর প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন সালমান আগা, ফাহিম আশরাফ, খাজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। একটা বিশ্বকাপ ঘিরে নাটকীয়তার শেষ নেই। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ায় শুরু থেকেই পাশে পেয়েছে পাকিস্তানকে। বিসিবির প্রস্তাবকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসিকে চিঠিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তো বিশ্বকাপ বয়কটেরও কথা বলে পাক বোর্ড। তবে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই ওয়ার্ল্ড কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। লাহোরে এক সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করে বোর্ড। সালমান আগার নেতৃত্বে এই দলে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম। তবে দলে রাখা হয়নি অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফকে। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন অধিনায়ক সালমান আগা, ফাহিম আশরাফ, খাজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। আর আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিদ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানরা এর আগেও একাধিক আসরে খেলেছেন। দল ঘোষণার দিন লাহোরে পুরো দলের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান মহসিন নকভি। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ ও কোচ মাইক হেসন। বিশ্বকাপে না খেলার বিষয়টি পুনর্বিবেচনা করবে বোর্ড। বাংলাদেশের অবস্থানকে সমর্থন করলেও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের জন্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে পিসিবি। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড একা এই সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে। তাই পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বোর্ড বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে বোর্ড থেকে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নীতিগত অবস্থানে থেকে তা পূর্ণ সমর্থন করবেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সঠিক। আমরা ক্রিকেটের নীতিগত জায়গা থেকে বাংলাদেশকে সমর্থন করছি। পিসিবি আইসিসির দ্বিমুখী নীতি প্রত্যাখ্যান করে। ক্রিকেটে কখনোই রাজনীতি মেশানো উচিত না। সবারই উচিত ক্রিকেটের নিয়ম মেনে চলা। আমাদের ক্রিকেটাররা অত্যন্ত মেধাবী। তারা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য প্রস্তুত। যে কোনো মাঠেই দলগত চেষ্টায় সাফল্য আসে। এদিকে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পিসিবি। বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝে দল ঘোষণা করায় জল ঘোলা হচ্ছে আরও। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করার কথা রয়েছে মহসিন নকভির। এরপরই আসতে পারে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তাজিন খন্দকার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক। এর ফলে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হলো। এমন মন্তব্য করেছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোটাফ। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি ক্রিকেটে যে ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে ক্রিকেট কাঠামো একসময় দুর্বল হয়ে পড়বে। আইসিসির কাছে যৌক্তিক দাবি জানিয়েও সুবিচার পায়নি বিসিবি, বরং বিশ্ব আসর থেকে হতে হয়েছে নির্বাসিত। ভারতের বিপক্ষে অবস্থান ছিল বলেই এমন পরিণতি, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ঘটনায় আরও একবার প্রমাণিত হয়েছে আইসিসি চলে বিসিসিআইয়ের ইশারায়। বলা যায় ক্রিকেটে এখন একচ্ছত্র আধিপত্য ভারতের। খেলাটি নিয়ে চালু হওয়া এমন সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে দূরে রাখা দেশটির খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক দুঃখজনক মুহূর্ত। এ নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী যখন প্রতিটি দল ও খেলোয়াড়কে সম্মান করা হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত থাকে। সব দলের অংশগ্রহণ ও অবদানে টুর্নামেন্ট সফল হলেই খেলাটির সেরা রূপ দেখা যায়।
শুধু বাংলাদেশ নয়, ভারতের রাজনৈতিক বৈরিতার শিকার হয়েছে পাকিস্তানও। আয়োজক হয়েও পিসিবিকে ম্যাচ খেলতে হয়েছে ভিন্ন দেশে, যা নিয়ে ডব্লিউসিএ সরাসরি বিসিসিআইকে দায়ী না করে বরং উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। সম্প্রতি খেলাটিতে কিছু বড় ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। চুক্তিকে সম্মান না করা, অধিকার ক্ষুণ্ণ হওয়া এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার অভাব, এসব বিষয়ে মানুষের প্রতি এক ধরনের অবহেলার ইঙ্গিত দেয়, যা ক্রিকেটে থাকা উচিত নয়। এসব সমস্যা যদি উপেক্ষিত থেকে যায়, তবে শেষ পর্যন্ত খেলাটির সুস্থতা ও ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়বে বিসিবি, তবে তার চেয়ে বেশি ক্ষতির শিকার হবেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে লিটন মোস্তাফিজদের সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ডব্লিউসিএ। এই মুহূর্ত ক্রিকেটের জন্য আত্মপর্যালোচনার একটি সুযোগ। বিভাজনকে জায়গা না দিয়ে লিগ ও খেলোয়াড় সহ সব অংশীজনের সঙ্গে একসঙ্গে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করুন। খেলাটির দীর্ঘমেয়াদী সাফল্যের স্বার্থেই বিভক্তি দূর করতে হবে। বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারানো বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখছি। তবে সমবেদনা জানালেও বাংলাদেশ যে আইসিসি কর্তৃক অন্যায়ের শিকার হয়েছে সেই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এসএম ইকবাল, সময় সংবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট 2026। মূলত মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। একদিনের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মহাখালী ভলিবল ক্লাব, শাহবাগ স্পোর্টিং ক্লাব, ভাই ভাই সংঘ ও আশকানো একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে ভাই ভাই সংঘকে 3-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহবাগ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার ভূমিকায় ছিল বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। শেষ হলো প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট 2025। এবার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের চতুর্থ আসর। গেল 24 ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট, যেখানে অংশ নেন 840 জন গলফার। 4 দিন ব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি। সময় সংবাদে জানালেন সাকিব। জাতীয় দলে ফেরার আলোচনাকে বললেন ইতিবাচক। আইসিসির সঙ্গে যোগাযোগ ঘাটতির জন্যই বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, এমন মন্তব্য আমিনুল হকের। সাকিবকে নিয়ে তুললেন বিসিবির স্ট্যান্ডবাজির অভিযোগ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ তাজিম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।